1939 শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। 1943 সাল ছিল এই যুদ্ধের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ বছর। সে সময় জাপান এশিয়ার অনেক দেশ দখল করেছিল, বিশেষ করে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশকেও। আজকে যে সিনেমার গল্প বলবো তা শুধু একটা ভয়ঙ্কর হরর স্টোরি নয়, এটা এক অভিশপ্ত ভালোবাসার ইতিহাস এবং একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত। একজন মেয়ে ছিল মিহাও, চীনা ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত। তার বিয়ে হওয়ার আগের রাতেই কনেপর দুজনেই মারা যায় জাপানিদের হাতে। যেহেতু মিহাও নামের হববধূর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সে মারা যাওয়ায় তাদের বিয়ে তো হয়নি। তাই মিহার রাতটা আজও স্বামী চায়, মরে যাওয়ার পরও। শুনতে অদ্ভুত, তাই না? কিন্তু মিহার এই মৃত্যু শুধু তার জীবনই শেষ করেনি, এর প্রভাব পড়েছিল তার হবু স্বামীর পরবর্তী বংশধরের উপর। যেমন মিহার বিয়ের কথা ছিল সেলিমের পূর্বপুরুষের সাথে, অর্থাৎ সেলিমের দাদু বা দাদুর পূর্বপুরুষ কোনো একটি শাখার সাথে। তাই মিয়ার সে মৃত্যুর অভিশাপ বর্তমান সেলিমের পরিবারের উপর এসে পড়েছে। সেলিমের পৈতৃক ভিটা ইন্দোনেশিয়ার মধ্যেই, কিন্তু এই বাড়ির চারপাশে আছে চীনা সংস্কৃতির ছাপ। লাল কাগজের লেটান্ন, ধূপকাঠির স্তূপ, পুরনো দিনের চীনা সাজসজ্জা। তাহলে সেলিমের পূর্বপুরুষেরা ছিল চীনা বংশোদ্ভূত। মিয়াহাও এবং তার হবু বর ভানু এই বাড়িতে বিবাহের আয়োজন করেছিল। তবে সেলিম তো কখনোই ভাবেননি তার প্রপিতামহের বা পূর্ব বংশধরের এই অসমাপ্ত বিয়ের গল্প একদিন তার জীবনকে তছনছ করে দিবে। মিয়াহার আত্মা আজও শান্তি পায়নি, তাই তো সে ভয়ঙ্করভাবে ফিরে এসেছে নিজের প্রাপ্য স্বামী চাইতে। এখন কি হবে সেলিমের? পারবে কি সে এই অভিশাপ থেকে মুক্তি পেতে? কথা বলছিলাম চলতি বছরে রিলিজ হওয়া ইন্দোনেশিয়ার পেঙ্গাটিন আওরা, একটি রোমাঞ্চকর হরর থ্রিলার মুভির প্রসঙ্গে। তা চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরু হয় 1943 সালের ইন্দোনেশিয়ার লামসেন্টাল হাওয়া থেকে। এখানে আমরা দেখি মিয়াহাও নামের একটি মেয়েকে। আসছে ভীষণ খুশি, এক্সাইটেড, কারণ পরের দিন তার বিয়ে হবে ভানু নামের ছেলেটির সাথে। এভাবে পরের দিন তাদের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। মিয়াহাও আর ভানু দুজনেই তো খুব খুশি, কিন্তু হঠাৎ করে বড় গেটের সামনে একজোড়া টোকা পড়ে। আর সে শব্দ শোনা মাত্রই মিয়াহাওর মুখের সব রং যেন উড়ে যায়। আতঙ্কিত চেহারা। কি ভয়াবহ ঘটনা ঘটেছিল তখন, এটা আমরা গল্পের পরে জানব। আর এখানে দৃশ্যটা কেটে দিয়ে গল্প চলে আসে বর্তমান সময়ে 2023। এবার আমরা দেখি তাসিয়া নামের একটি মেয়েকে। সে নিজের এঙ্গেজমেন্ট সেরিমনির জন্য তৈরি হচ্ছে। তার হবু বর হলো সালিম। সালিম ছোটবেলা থেকে অনাথ ছিল। ওকে দত্তক নিয়েছিল লিন্ডা আর চন্দ্রা নামের একটি দম্পতি। তাসিয়া এই পরিবারের মধ্যে কাজ করত। সেখান থেকে সালিমের সাথে তাসিয়ার আলাপ হয়, আর আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসা জন্মায়। আর এখন তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারা ছিল হিন্দু ধর্মের। এভাবেই তাদের এঙ্গেজমেন্টের সমস্ত রীতিনীতি সুন্দরভাবেই শেষ হয়েছিল। সবাই মিলে আনন্দ করছে, খানাদানা গল্পগুজব তো চলছিল। কিন্তু এই আনন্দের মধ্যে তাসিয়া যেন দেখতে পাই এক অদ্ভুত বুড়ি মহিলাকে দাঁড়িয়ে আছে করুণ চেহারায়। এছাড়া তাসিয়ার মাথায় বারবার ভেসে উঠছিল একটি ভয়ঙ্কর দর্শন। এই দৃশ্যে তাসিয়া দেখে সে একটি পুরানো বাড়ির মধ্যে পড়ে আছে। সেখানে একজন মহিলার পচাগলা লাশ, আর সেই লাশের মুখ থেকে বেরিয়ে এলো প্রজাপতি। এই প্রজাপতিটা এই মৃত্যুর আত্মার ইঙ্গিত দিচ্ছে। তা এই ভয়ঙ্কর স্বপ্ন আর দৃশ্যগুলো তাসিয়াকে খুবই অস্থির করে তুলেছিল। সে সেলিমকে সবকিছু খুলে বলেছিল, কিন্তু তাসিয়া তো একদমই বুঝতে পারে না এর মানে কি। তাই আপাতত বিষয়টা এড়িয়ে যায়। একদিন রেস্টুরেন্টে বসে সালিম তাসিয়াকে বলছিল তার একমাত্র রক্তের সম্পর্কের মানুষ, মানে তার বাবার চাচাতো বোন, অতএব সালিমের একজন ফুফু ছিলেন। তারা জারকাতায় লাসিমে থাকতেন, সেন্ট্রাল হাওয়া এলাকায়। তবে হঠাৎই যেন সালিমের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। এজন্য সালিম তো ওয়াশরুমে যায়। সেখানে হঠাৎ তার সেন্ট্রাল হাওয়া গ্রাম থেকে, মানে লাসিম থেকে একটা ফোন এসেছিল। ফোন তো করেছিল চুনচুন নামের একজন শামান, যিনি ওখানকার প্রধান পুরোহিত। সে জানায় যে সালিমের শেখ ফুফু সিফং, মানে তার নাম সিফং, সে তো তাসিয়াদের এঙ্গেজমেন্টে আসতে পারেননি। আসলে সিফং বা সালিমের ফুফুর মৃত্যু হয়েছিল এঙ্গেজমেন্টের আগের দিনই। তাহলে তাসিয়া যে বৃদ্ধাকে দেখেছিল সেই কি হচ্ছে সালিমের ফুফু, বা হতেই পারে। তাই এই মৃত্যুর খবর শুনে সালিম তো প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিল। এমন সময় হঠাৎ করে তার নাক দিয়ে আবারও রক্ত পড়তে শুরু করে। আর ঠিক এখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। মৃত্যুর আন্টির কাছ থেকে আরেকটা কল আসে। সালিম তো কলটা ধরেছিল। ফুপু বলছিল তুই তাড়াতাড়ি বাড়ি আয়, এখানে ধূপকাঠি দিয়ে পূজা করার মতো কেউ নেই। এরপরই কলটা কেটে যায়। ধূপকাঠির পূজা কাকে করা হবে? আচ্ছা, এটা ধীরে ধীরে বোঝা যাবে। তা সালিম তো পুরোপুরি অবাক হয়ে যায়, এই কল করলো কে? ফুপু তো মারা গেছে শুনলাম, তাহলে এই কল আসলো কিভাবে? তবে এখন সে এই বিষয়টা নিয়ে আর তেমন একটা ভাবেন না। নিজেকে সামলে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তবে বাইরে সে অদ্ভুত বৃদ্ধা মহিলাকে আমরা আবারও দেখতে পারি। এরপর সেলিম তাসিয়াকে সবকিছু জানায়। সে বলে সিফং, মানে তার ফুফু, একমাত্র রক্তের আত্মীয় ছিলেন। সে মারা গেছেন আমাদের এঙ্গেজমেন্টের আগের দিনই।
তাই সালিমকে অবশ্যই আন্টির ফিউনারাল আর তার বাড়িতে বিশেষ পূজা অর্চনা করতে যেতেই হবে, মানে ওখানেই থাকতে হবে। সালিম খুবই জোর দিয়ে বলছিল সে আজই লাসিমে ফিরে যাবে, কিন্তু এই কথা শুনে তো তাসিয়া খুবই আপসেট হয়ে পড়ে, কারণ তাদের দুদিন পরেই তো চীনে যেতে হবে। তাদের বিয়ের জন্য প্রি ওয়েডিং ফটোশ্যুট ছিল। তবুও সালিম বলে এটা আমার দায়িত্ব, আমাকে যেতেই হবে ওখানে। সালিম যেন বেশ তাড়াহুড়া করছিল এখানে। সালিম এখানে অদ্ভুত একটি কথা বলে। সালিম বলে আমি যদি ওখানে না যাই তাহলে আমার নাক দিয়ে রক্ত পড়তে পড়তে আমি মারা যাব। এখানে কোনো একটি অভিশাপের কথা বলছিল সালিম। তাই এরপরের দিন সালিম তো লাসিমে চলে গিয়েছিল। সেখানে গিয়ে তাসিয়াকে ফোনও করে জানাই, দেখো আমার বাড়িটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ, তুমিও চলে সেখানে মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফার ফেব্রির সাথে কথা বলে ওদেরকেও নিয়ে আসো। ফেব্রি এরা ছিল ফটোগ্রাফার যারা তাসিয়াদের প্রি ওয়েডিংয়ে ফটোশ্যুট করছিল। তবে সালিমের কথা শুনে তাসিয়া তো প্রথমে রাজি না হলেও শেষমেশ সম্মতি দেয়, তবে মনে মনে বেশ বিরক্ত হয়েছিল এ বিষয়ে। সন্ধ্যায় দেখা যায় তাসিয়াকে ফটোগ্রাফার ফেব্রি খুবই সান্ত্বনা দিচ্ছে এখানে। তবে এখান থেকে বোঝা যায় আসলে ফেব্রি তাসিয়াকে অনেক ভালোবাসে, পছন্দ করত। এই ছেলেটার নামই ফেব্রি। ফেব্রি চাচ্ছে না তাসিয়ার বিয়ে হয়ে যাক। তবে ফেব্রি তো কোনোদিনই তাকে নিজের মনের কথা বলতেও পারেননি। এদিকে সালিমকে দেখা যায় সে তো লাসিমে গ্রামে পৌঁছে গেছে অনেক আগেই। সেখানে তার ফুপু সিফংয়ের জন্য প্রার্থনাও করছিল। তখনই দেখা যায় এক পুরানো ছবি মিহাও নামের মেয়েটির। বোঝা যায় তাদের মিহার সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক ছিল এই বংশের। এভাবে লাসিম যখন প্রার্থনা করছিল সে হঠাৎই একটা আওয়াজ শুনতে পায়, যেন কেউ কাঁদছে বা ফিসফিস করছে। এদিকে একই রাতে তাসিয়া ভয়াবহ একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখে সে পুরানো বাড়িতে ঢুকেছে এবং সেখানে কফিনের ভেতরে সেলিমের মৃতদেহ রাখা। তীব্র ভয় আর আতঙ্কে নিয়ে তার ঘুমটা ভেঙে যায়। এতক্ষণে সকালও হয়ে গেছে। তাসিয়া তো রওনা করে দিয়েছিল লাসিম গ্রামের উদ্দেশ্যে। এভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাসিয়া যখন গ্রামে প্রবেশ করেছিল, কিন্তু গ্রামের মাটিতে পা রেখেই তার মনে হয় এখানে কিছু একটা ঝামেলা আছে। তার কাছে কেমন যেন অস্বস্তিকর লাগছিল এলাকাটা। এমনকি হঠাৎ করে সে দেখতে পাই সে লাল রঙের প্রজাপতিটা, যেটা বারবার তার চিন্তা ভাবনায় আসছিল। ঘর থেকে সালিমও বের হয়। সালিম তো তাসিয়ার সাথে কথা বলছিল। এখান থেকে দৃশ্যপট ঘুরে যায় বাড়ির এক কোণে থাকা একজন মহিলার দিকে। লাল বিয়ের শাড়ি পরে মুখটা ঘোমটা টেনে বসে আছে। সে তাকিয়ে আছে সালিম আর তাসিয়ার দিকেই, কিন্তু সালিম আর তাসিয়া কেউ তাকে দেখতে পায় না। এভাবে তারা যখন রাতে খেতে বসেছিল, তাসিয়া সালিমকে জানায় সে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। এখানে তার ভালো লাগছে না, কারণ এই জায়গাটা আর এই বাড়িটা তার দুঃস্বপ্নে দেখা সেই বাড়িটাই। সালিম তখন তাসিয়াকে বোঝায় সকালে তারা সালিমের পূর্বপুরুষদের আশীর্বাদ নিবে কবরস্থানে যে। এখানে সালিম বলে আমার কেন জানি মনে হচ্ছে আমার পূর্বপুরুষেরা নিশ্চয় চাইছে আমাদের বিয়ের আগে তাদের থেকে আশীর্বাদ নেই। তাই এইভাবে পরের দিন সকালে তারা তো প্রার্থনা করতে শুরু করে। তখনও সেই সকালের প্রার্থনায় দেখা যায় সে লাল ঘোমটা পরা মহিলাটাকে, তবে কেউ তাকে লক্ষ্য করে নাই মুহূর্তে। এরপরে দুপুরের দিকে ফটোগ্রাফার আরান, ফেব্রি আর ফেব্রির অ্যাসিস্ট্যান্ট নাজের বাড়িতে এসে পৌঁছায়। সবাই মিলে কথাবার্তা বলছিল। ঠিক তখনই সামান বা তান্ত্রিক টাইপের কৌচুনচুন নামের একটি লোক আসে সেখানে। সেলিমের কাছে এসেছিল বিশেষ করে। সে প্রার্থনার জন্য কিছু ধূপকাঠি দিয়ে যায় আর বলে কোনো দরকার হলে অবশ্যই যেন আমাকে জানানো হয়। সে কাছের মন্দিরেই থাকে, সাহায্য করতে সর্বদা প্রস্তুত। কৌচুনচুন চলে যাওয়ার পরই সবাই তো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তবে হঠাৎ সালিমের চোখ পড়েছিল উপরের ঘর থেকে যেন রক্ত ঝরছে, কিন্তু চোখের পলক ফেলতেই রক্তের দাগও উঠে যায়। এটা ওদাও হয়ে যায় আর এখানে কোনো রক্তও পড়ছে না। তবে সালিম কি ভুল দেখল এটা। এদিকে আরান কিছু পুরনো ছবি খুঁজে পায় বাড়ির ভেতর। এখান থেকে আরান দেখতে পায় মিহার ছবিটা। ছবি দেখে সে মুগ্ধ হয়ে যায়। কি অপূর্ব সুন্দরী ছিল মিহাও। ছবিটা সে নিজের কাছে রেখে দেয়। খানিক পরে আরান সবাইকে বলে ছবিতে দেখেছি মিহাওকে, আর মিহার হেয়ার স্টাইলটা আমার কাছে দারুণ লেগেছে। তাসিয়া আকাশে ঠিক এমনভাবে সাজাবে যেন দেখতে ঠিক মিহার মতোই লাগে। তখন সালিম বলে মিহাও ছিলেন আমার প্রপিতামের ছোট বোন। তখনকার চীনা ইন্দোনেশিয়ার সেন্ট্রাল হাওয়ার বিখ্যাত গায়িকা ছিল সে, কিন্তু খুব অল্প বয়সে তার মৃত্যু হয়েছিল। শুরুতে আমরা দেখেছি নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেদিন, যেদিন মিহার বিয়ের অনুষ্ঠান হচ্ছিল এই বাড়িতে। সে তো ওই দিনই মারা গিয়েছিল। এরপর সালিম পুরনো রেকর্ড প্লেয়ার চালায়। মিহার গলার গান সবাইকে শোনানো হয়। সবাই তো মনোমুগ্ধকর হয়ে যায় এই মায়াবী কণ্ঠে। এভাবে রাতে তাসিয়া রান্নাঘরে থালা বাসন পরিষ্কার করছিল। তখন ফেব্রি আসে সেখানে। কিছুক্ষণ কথাবার্তা হয় তাদের মধ্যে। তবে কথার চলে ফেব্রি বুঝিয়ে দেয় সে তাসিয়াকে ভালোবাসে এখনো। তাসিয়া একটু হেসে বলে তুমি যদি সালিমের আগে আমাকে জানাতে তাহলে হয়তো কিছু একটা হতো, কিন্তু এখন আর কোনোভাবেই সম্ভব না। আমি সালিমকে খুবই ভালোবাসি। এই কথাবার্তা শেষ হওয়ার পর তাদের চোখ পড়ে সামনের কবরস্থানের দিকে। তাসিয়ার মনে হয় ওখানে সালিমের পূর্বপুরুষেরা হয়তো সমাহিত আছে। তারা এখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখবে ওখানে কার কার কবর। তাসিয়া যখন মেকআপ রুমে বসে চুল ঠিক করছিল ফটোশ্যুটের জন্য,
হঠাৎ করে তার মনে হলো আয়নার ভেতর পুরো ঘরটাই যেন বদলে গেছে। সে চরম ভয় পেয়ে গেল। তবে এর মধ্যে লাইট নিভে যায়, চারপাশ অন্ধকার। আর তখনই সে দেখতে পাই সে লাল ঘোমটার নারীকে। হ্যাঁ, এটাই তো মিহাও। এই হবুবধূর মুখ দেখা যাচ্ছিল না এখন, কিন্তু তার উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে তাসিয়ার পুরো শরীর যেন অবাস হয়ে আসে। তাসিয়া তো চিৎকার করতে ধরে। তাসিয়ার তীব্র চিৎকার শুনে সালিম তো দৌড়ে আসে এখানে। সে তাসিয়াকে শান্ত করে বলে, তোমাকে একটা গোপন কথা বললি। আমাদের পরিবারে একটি অভিশাপ আছে। প্রতিদিন যে কোনো একবার মিহার পেন্টিংয়ের সামনে বা তার ছবির সামনে ধূপকাঠি জ্বালানো বাধ্যতামূলক। যদি না জ্বালানো হয় কারো না কারো শরীর খারাপ হবেই সেদিন। হয়তো সেজন্যই আমার নাক দিয়ে রক্ত পড়েছিল সেদিন। আর এটা মাঝে মধ্যেই পড়ে যেদিন ধূপ জ্বালানো হয় না। সেলিম এখানে আরও বলছিল, দেখো, পুরো পরিবারের জন্য প্রার্থনা করার জায়গাটা হচ্ছে বাড়ির সামনে বা বারান্দার সামনের দিকে, কিন্তু মিহার পেন্টিংয়ের সামনে ধূপকাঠি জ্বালানোর জন্য সে জায়গাটা আছে ঘরের ভেতরে, একটি সুরক্ষিত স্থান। কারণ সে বিয়ের আগে মারা গিয়েছিল। ধরা হয় যে মিহার আত্মা নাকি এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। তাসিয়া তখন বলে, কিন্তু আমি তো স্বপ্নে দেখেছিলাম তার বিয়ে হয়েছিল। সালিম বলল, মিয়ার ফটোর সামনে পূজা না করা বা ধূপকাঠি শেষ হয়ে যাওয়াই হয়তো তোমার ভেতর মায়াবী কিছু মনে হচ্ছে। সালিম বলছিল, কাল সকালে আমরা মিহার কবরের দিকে যাব, তার কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করব। সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাসিয়ার মন তো ভালো হলো না। তাহলে কি আমাকে এখানে সারা জীবন থাকতে হবে? আর প্রতিদিন মিয়ার ফটোর সামনে ধূপকাঠি জ্বালিয়ে পূজা করতে হবে নাকি? কতটা জঘন্য ব্যাপার এটা। সালিম তাসিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, না না, আমরা কিছু না কিছু উপায় বের করব। তুমি এত চিন্তা করো না, হাসি খুশি থাকো। পরের দিন সকালে তাসিয়া সাজছিল ফটোশ্যুটের জন্য। আরান তাকে একটি প্রজাপতি খোপা পরিয়ে দিল, যেটা আরান মিহার ঘরের ডয়ারের ভিতরে পেয়েছিল। তবে এই কাঠিটা নিশ্চয়ই মিহাওর ছিল। এরপর সালিম তাসিয়াকে নিয়ে গিয়েছিল মিহার কবরের সামনে আশীর্বাদ নিতে। আরান, নাজির, ফেব্রি সকলেই আছে এখানে। এভাবে প্রার্থনা শেষ হয় কিছু সময়ের ভেতরই। তারা ফিরেই তো শুরু করেছিল তাদের প্রি ওয়েডিং ফটোশ্যুট। কিন্তু শ্যুটের মধ্যে তাসিয়া যেন অদ্ভুত একটি ঘোরে চলে গেল। তার চোখের সামনে ভেসে উঠেছিল মিহাও যেদিন বিয়ে করছিল সেদিন। অতীতের দৃশ্যপট দেখতে পাচ্ছিল। তাসিয়া দেখছে হঠাৎ বিয়ের দিন সেখানে হামলা করেছিল অসংখ্য জাপানি সৈন্য। তখন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এই যুদ্ধ 1939 থেকে 1945 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। মিহাও এবং তার হবু হাজব্যান্ড ভানু জাপানিদের হাতে সেদিনই মারা গিয়েছিল। তাসিয়া দেখতে পাচ্ছে জাপানিরা সবাইকে ধরে ধরে এক এক করে মেরে ফেলছিল। এসব দিকে হঠাৎ তাসিয়া যেন অচেতন হয়ে পড়ে, যা থেকে সবাই খুবই চিন্তিত হয়ে যায়। এভাবে রাতের দিকে আমরা দেখি ফেব্রির সহকারী নাজির, সে ফটোগুলো এডিট করছিল। দিনের বেলায় যে ফটোগুলো শ্যুট করা হয়েছিল সেগুলোই। কিন্তু নাজির এই ছবিতে অদ্ভুত কিছু একটা লক্ষ্য করেছিল। কারণ ছবিগুলোতে তাসিয়া আর সেলিমের সঙ্গে আরও দুজন অচেনা লোক ছিল। ক্যামেরায় ধরা পড়েছিল যেন তাদের পিছনে আছে। এই অদ্ভুত রকমের ঘটনা দেখে নাজির তো খুবই ভয় পেয়ে যায়। নাজির তো চাইছে এই ফটোশ্যুট বাদ দিয়ে সে চলে যাবে এখান থেকে। নাজির ফেব্রিকে রিকোয়েস্ট করছে তারা যেন এখনই চলে যায় এখান থেকে, মানে এই কাজ করবে না, যেহেতু এখানে অদ্ভুত কিছু একটা লক্ষণীয়। আচ্ছা, একটা কথা বলি, আমার মতে নাজির ছিল এই গল্পের সবচেয়ে বুদ্ধিমান চরিত্র। কেন তা পরে জানতে পারবেন। যাই হোক, এদিকে তাসিয়ার হুঁশ ফিরেছিল। তবে তাসিয়া যেন একটা আওয়াজ শুনতে পায়। সে তো বেরিয়ে যায়। অদ্ভুত হলো, তাসিয়া যেন মিয়াওকে দেখতে পাচ্ছে। মিয়াওর পেছনে ধীরে ধীরে হাঁটতেও তাকে বশীভূত হয়ে এভাবে মিয়াওর ঘরে পৌঁছে যায় সে। হঠাৎ যেন মিয়াও অদৃশ্য হয়ে যায় এখানে। তবে তার ফিসফিসানোর শব্দ যেন সামনের একটা দেওয়ালের পেছন থেকে এসেছিল। এই শব্দটা দেওয়ালের ওই পাশ থেকে হচ্ছে। হঠাৎই দেওয়ালে একটা ফাটল দেখা যায়। তাহলে এখানে মিয়াও কোনো না কোনো কিছু ইঙ্গিত দিল। তাসিয়া তো দৃশ্য দেখে সালিমকে ডাক দেয়। সালিম এসে তো দেয়াল ভাঙতে শুরু করেছিল। তবে দেয়াল ভাঙার পর দেখা যায় দেওয়ালের পেছনে তারা একটা গোপন কক্ষ খুঁজে পায়, একটি রুম। এই রুমের ব্যাপারে সালিম কিন্তু কিছুই জানেন না। তবে সালিম খুবই অবাক হয়েছিল এখানে। তবে ভয়ঙ্কর বিষয় হলো, এই গোপন রুমে মিয়াহুর লাশ পড়েছিল, যেটা পচে শুকিয়ে গেছে। তার হাতে একটা বাক্স ছিল। সালিম তো বাক্সটা হাতে নেয়। দেখা যায় বাক্সের ভিতর দুটি আংটি ছিল বিয়ের। তবে সেদিন তাসিয়ার দেখা স্বপ্নের মতোই এই মৃতদেহের মুখ থেকে যেন সে লাল প্রজাপতিটা বেরিয়ে আসলো। ফেব্রি আর আন সবাই অবাক হয়ে দেখছিল এই দৃশ্য। তারা তো রুম থেকে বেরিয়ে আসে এবং সালিম বলে সে জানতোই না যে মিয়াহুল্লাহ সেই ঘরের মধ্যে আছে। সালিম এখানে সবাইকে বলছিল তারা সকালবেলায় মিয়াহুল্লাহকে সম্মান জানিয়ে দাফন করে দিবে। তারপর তাদের ফটোশ্যুট এবং অন্যান্য কাজ শেষ করা যাবে। কিন্তু দাফন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফেব্রি সহকারী নাজির সে এতটাই ভয় পেয়ে যায়, সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকবে না, এই অতি অপরিকৃত ঘটনা তাকে খুবই ভয় পাইয়ে দিচ্ছিল আসলে। তবে নাজিরের চলে যাওয়াটা কিন্তু খুবই একটা ভালো সিদ্ধান্ত ছিল। পরের দিন তাসিয়া প্রার্থনা করছিল। তবে হঠাৎ আমরা দেখি মিয়ার দেহ যেন নিজে থেকে উঠে দাঁড়ায় এবং প্রার্থনার রুমে তাসিয়ার কাছে চলে আসে। মানে স্পষ্ট বোঝা যায় এখানে কোনো জাদুকরী রিচুয়াল বা জাদু হয়েছে। সাধারণভাবে শুকনো শরীর তো কোনোভাবেই হাঁটবে, এটা তো সম্ভবই নয়। সম্ভবত মিয়াহুর আত্মা এখনই বাড়িতে আছে এবং সে চাচ্ছিল তার শরীরকে খুঁজে পায় তাসিয়া।
পরের দৃশ্য সালিম ওই দেহটিকে কবর দেওয়ার জন্য বেরিয়ে যায়, যেখানে আগে থেকেই তো কফিন ফাঁকা পড়েছিল। তবে এরই মাঝে তাছিয়া একটু বড় অদ্ভুত আচরণ করতে থাকে, কেমন যেন গম্ভীর নিতর হয়ে গেছে। এসব দেখে আরান্ত দেরি না করে তান্ত্রিক চুনচুনের কাছে চলে যায়। আরান্ত সবকিছু খুলে বলেছিল চুনচুনকে। সে বলছিল ওই বাড়ির ভেতরে মিয়াহুর লাশ খুঁজে পেয়েছি আমরা, কিন্তু তাছিয়া যেন কেমন অদ্ভুত আচরণ করছে। সবাই তো খুবই চিন্তিত, চুনচুন যেন কিছু একটা করে ওখানে। আরান আরও জানাই, আমার মনে হচ্ছে অনেকদিন আগে ওই বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছিল, ভয়ঙ্কর কোনো কিছু হবে। এদিকে বাড়িতে আমরা দেখি ফেব্রি তাছিয়াকে আবারও বিরক্ত করে বলে যে সে তাছিয়াকে খুব ভালোবাসে। তাছাড়া ফেব্রির সাথে যেন তাছিয়া চলে যায়, মানে সালিমকে ছেড়ে। কিন্তু তাছিয়া খুবই রেগে মেগে ফেব্রিকে বলে সে সালিমকে খুবই ভালোবাসে এবং তাকে ছেড়ে কোথাও যাবে না সে। ফেব্রি তাছিয়াকে বোঝাতে চাচ্ছে যে সালিম তাকে এই অদ্ভুত জায়গায় এনেছে, আর এখানেই সব ভয়াবহ ঘটনা ঘটছে, জাদুটোনা, নানান ভয়ঙ্করের জিনিস। তাই তাছিয়ার উচিত নয় সালিমের সঙ্গে থাকা। তাছাড়া সালিমের বংশ কিন্তু কোনো স্থানীয় ইন্দোনেশিয়ান না, তাদের বংশে তো নির্দিষ্ট কোনো ঠিকানাই ছিল না। আসলে ফেব্রি এসবই বুঝিয়ে কনভিন্স করার চেষ্টা করেছিল তাছিয়াকে। তবে এখানে ফেব্রি যেন তাছিয়াকে চুমো দিতে চেয়েছিল, কিন্তু তাছিয়া তাকে ঠেলে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাছিয়া বলে, এত বড় বেয়াদব তুই আগে বুঝিনি। তাছিয়া তো রেগে মেগে চলে যায় ঘরের ভেতর। তবে সালিম কিন্তু দূর থেকে সবই দেখেছিল এইসব। তারা কোন বিষয়ে কথা বলছে সেলিম সবই জানে। এভাবে সালিম কবরস্থানে যায় এখান থেকে, কারণ সেলিমের নাক দিয়ে তো রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। সালিম প্রার্থনা করছিল হয়তো কোনো অভিশাপ আছে। তাদের পরিবারে কোনো অভিশাপের কথা চিন্তা করেই তো এই কবরের কাছে নাকের রক্ত বন্ধ হওয়ার কারণ জানতে চাইছিল, মানে এ ধরনের কিছু একটা। তবে ফেব্রির সাথে ঝগড়া করে তাছিয়া তো সেলিমের কাছে এসে বসে। সালিম এখানে গম্ভীরভাবে কথা বলছিল তাছিয়ার সাথে। সালিম বলে যে তাদের এখনও তো বিয়ে হয়নি, তাই তাছিয়া তার সঙ্গে কিংবা তার পরিবারের সঙ্গে আপন সম্পর্কিত বা সালিমের সমস্যার সাথে এখনও সে জড়িত নয়। সালিম বলতে চাচ্ছে তাছিয়া এখান থেকে চলে যাক, না হলে তার সাথেও একই ঘটনা ঘটবে, বিয়ে হবে না। একেবারে শুধুই সালিমের পরিবারের অভিশপ্ত ঝামেলার ভাগিদার তাছিয়াও হতে পারে। এই কথা শুনে তাছিয়া খুবই রেগে যায়। কখনো সালিমকে ছেড়ে কোথাও যাবে না তাছিয়া, মানে সে খুবই ভালোবাসে। এরপর তাছিয়া তার ঘরে ফিরে এসেছিল। এখানে ড্রেসিং টেবিলের সামনে হেয়ার পিনটা ছিল, যা ছিল মিয়াহুর। তাছিয়া লক্ষ্য করে এই পিনটা যেন সে লাল প্রজাপতির চিহ্নর মতোই, মানে প্রজাপতির ডিজাইনের পিনটা। তবে এই পিনের উপর থেকে যেন একটা প্রজাপতি বের হয়ে অন্য রুমের দিকে যেতে ধরে। তাছিয়া বশীভূত হয়ে প্রজাপতির পিছু করেছিল। প্রজাপতির পিছন করে পাশের রুমে আসার পর তাছিয়া দেখে এখানে বাসরঘর সাজানো। তাছাড়া মিয়াহুর এবং তার হবু স্বামী মানে ভানুর ফটো, দুজনের একসাথে কাপল ফটো যাকে বলে। তবে হঠাৎ মিয়াহুর মতো অবয়ব যেন ঝুলে পড়েছিল উপর থেকে, ঘরের সিলিং থেকে। এখানে তাছিয়া যেন কেমন বশীভূত হয়ে গেছে, সেজন্য আঁটু করে বসে পড়ল। এই ভয়ঙ্কর একটি অবয়ব তাছিয়ার চোখের মধ্যে এক ফোঁটা রক্ত ছিটিয়ে দেয়। তবে অদ্ভুতভাবে এরপর তাছিয়া নিজেকে 1943 সালের সময়কালে পায়। অতীতে মিয়াহুর সাথে কি ঘটেছিল সবই দেখতে পারা যাবে এখন। তাছিয়া ভানু এবং মিয়াকে দেখেছিল, যারা একে অপরকে খুবই ভালোবাসত। বাটারফ্লাই বা প্রজাপতির আকৃতির যে হেয়ার পিনটা ছিল, ওই পিনটাই আসলে ভানু উপহার দিয়েছিল মিয়াকে। তাছিয়া তাদের বিয়ের দিনটাও দেখতে পাচ্ছে, দেখে যখন জাপানি সৈন্যরা তাদের বাড়িতে হামলায় পড়েছিল এবং সে সময় ভানুকে গুলি করে হত্যা করা হয়। মিয়া তখন খুব ভেঙে পড়ে, সে একটি দুঃখের গান গাচ্ছিল এবং ভানুর দেওয়া সে হেয়ার পিন দিয়েই নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। মানে বিয়ের দিন তার স্বামীকে মেরে ফেলল এবং সে বেঁচে থেকে কি করবে, এজন্যই নিজেকে হত্যা করেছিল মিয়াহু। এখন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। চীন বর্তমানে ফিরে, কিন্তু হঠাৎ তাছিয়া যেন সে গানটা গাইতে শুরু করে, যা মিয়াহু গাইছিল তার মরার আগে। তবে অদ্ভুত হলো তাছিয়া যেন বশীভূত হয়ে নিজেকে হত্যা করতে যাচ্ছিল হেয়ারপিন দিয়ে। অতীতে যেভাবে মিয়াহু নিজেকে হত্যা করেছিল, তাছিয়া ঠিক একইভাবে নিজেকে হত্যা করতে যাচ্ছে। বেশ অদ্ভুত। তবে সালিম তাছিয়াকে রুমে দেখতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়ে। কোনোরকম তাছিয়াকে বাঁচানো হয়। তাছিয়া যেন নিজের হুঁশ ফিরে পায়, মানে এতক্ষণ কি হলো আর সে নিজেকে হত্যা করতে যাচ্ছে, এটা যেন তাছিয়ার অচেতন অবস্থায় হয়েছিল। এখানে তারা দুজন কথা বলতে শুরু করে। বিশেষ করে তাছিয়া বলছিল সে মিয়াহুর গানের সে অর্থ জানে এবং মিয়াহু আসলে ভানু নামের একজনের সাথে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তাদের বিয়ে হয়েছিল না। তবে এরই মধ্যে আরান্ত চুনচুন বা সে তান্ত্রিককে নিয়ে এসে পৌঁছায় বাড়িতে। এখানে তান্ত্রিক বলে তাদের একটি রিচুয়াল করতে হবে, কারণ হলো এই বাড়িতে মিয়াহুর আত্মা ঘুরে বেড়ায়, আর এই রিচুয়ালে আত্মাদের বিয়ে করানো হবে। এই রিচুয়ালটা সম্পন্ন করলেই তাছিয়াদের শান্তি মিলবে। তান্ত্রিক জানায় এখানে দুটি আত্মাদের বিয়ে করাতে হবে, এক হলো মিয়াহু, অন্য হলো তার স্বামী ভানু। যদি মিয়াহু এবং ভানুকে বিয়ে করানো হয় তাহলে মিয়াহুর অতৃপ্ত আত্মা ফিরে যাবে। কিন্তু এখানে তান্ত্রিক অদ্ভুত একটা কথা বলে। সে বলছিল বিয়ে হতে পারে আত্মা ও আত্মার বিয়ে, মানে ভানু এবং ভানু, মানে মৃত ব্যক্তি অথবা জীবিত ব্যক্তি ও আত্মার মধ্যে, অর্থাৎ আত্মা আত্মার বিয়ে অথবা মানুষ আত্মার বিয়ে, এই দুটোর ভিতরে বিয়ে হতে হবে যে কোনো একটির সাথে।
মানে বিয়ে যেভাবেই হোক মিয়াহুর বিয়ে হতেই হবে, না হলে মিয়াহু এখান থেকে যাবে না। খানিক পরে মিয়াহুর শুকিয়ে যাওয়া মৃতদেহটা এখানে আনা হয়, কিন্তু ভানুর মৃতদেহ কোথাও পাওয়া যায় না। যাই হোক, কোচুনচুন তাদের আত্মাকে ডেকে বিয়ে করানোর কাজ শুরু করেছিল। অতীতের অসম্পূর্ণ বিয়ে কাজ করানো হবে। এই রিচুয়াল চলাকালীন নানান অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যাচ্ছিল এখানে। আসলে এখানে তান্ত্রিক ভানু এবং মিয়াহুর আত্মাকে ডাকছিল। তবে তান্ত্রিক জানাই ভানুর আত্মা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভানুর আত্মা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য তান্ত্রিক বলে ভানুর ব্যবহার করা কোনো জিনিসপত্র খুঁজে বের করতে হবে, তাহলেই না ভানু এখানে আসবে। তখন তাছিয়া বলল তাদের কাছে মিয়াহু এবং ভানুর বিয়ের আংটি আছে। এই আংটিগুলো বাক্সের মধ্যে ছিল, যেখানে মিয়াহুর লাশ দেওয়ালের পেছনে রাখা ছিল। তান্ত্রিক বলল সেটা যথেষ্ট হবে। প্রথমে আংটিগুলো নিয়ে আসতে হবে, তারপর পরলোক থেকে ভানুর আত্মাকে খুঁজে এখানে ফিরিয়ে আনতে হবে। সালিম বলল সে যাবে আত্মা আনতে, কিন্তু তাছিয়া বলল সে নিজের স্বপ্নে ভানুকে দেখেছিল, তাই সে ভানুকে চিনতে পারবে আর তাকে ঠিকঠাক আনতে পারবে। সালিম এখানে বলছিল খুবই হতাশে, যদি তাছিয়া ব্যর্থ হয় আর যদি আত্মার জগৎ থেকে ফিরে না আসে তাহলে কি হবে? তবে সে নিজেকে ক্ষমা করতে পারবে না সালিম। তাই সালিম বলে আমার যাওয়াটাই ভালো হবে। কিন্তু কোচুনচুন বলল সালিম যদি যাই তাহলে হয়তো পূর্বপুরুষেরা তাকে সঙ্গেই নিয়ে যাবে, তাই তাছিয়ার যাই ভালো হবে। তাছিয়া এই কথা রাজি হয়ে যায়। তাছিয়া সালিমকে বলে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সালিম ফেব্রির সঙ্গে আংটিগুলো আনতে যায় কবরে। তারা মিয়াহুর কবর খুঁড়ছিল, এখানেই তো আংটিগুলো আছে, কারণ মিয়াহুর লাশের সাথে তো সে বাক্সটা কবর দেওয়া হয়েছিল এখানে। কিন্তু ফেব্রির সাথে সালিমের ঝগড়া শুরু হয়। ফেব্রি এখানে চিন্তা করছিল সালিমকে এখনই মেরে ফেলি, তাহলে তাছিয়াকে আমি বিয়ে করতে পারবো। এইভাবেই সালিমকে তো পেছন থেকে আঘাত করে দিয়েছিল ফেব্রি। সালিম তসচন হয়ে পড়ে। দেখা যায় ফেব্রি সালিমকে খোলা কবরের কফিনের মধ্যে ফেলে দেয়। এদিকে ঘরের ভেতর তান্ত্রিক তো তাছিয়াকে বোঝাচ্ছে কি করতে হবে না হবে। তাছিয়া যখন পরলোক যাত্রা করবে সেখানে ভানুর আত্মাকে খুঁজে পাবে। তার সামনে জাদুকরী মন্ত্রের কাগজ দাঁড়িয়ে তাকে ফিরিয়ে আনতে হবে। এই জাদুকরী মন্ত্রের কাগজটা কোচুনচুন দিয়েছিল তাছিয়াকে। তান্ত্রিক বলছিল আর যদি কেউ তার চারপাশ থেকে ডাকাডাকি করে তবে তাছিয়াকে সে ডাকগুলো সাড়া দিতে হবে না, সেগুলো উপেক্ষা করতে হবে। এভাবে দেখা যায় তাছিয়া যেন পরলোক জগতে প্রবেশ করে। এখানে তো অসংখ্য আত্মা আছে, তবে সব আত্মারা যেন তাছিয়াকে বাধা দিচ্ছিল, এখান থেকে চলে যেতে বলছিল। তবে এখানে দেখা যায় একটি নেগেটিভ শক্তি বা সালিমের রূপ ধরে কোনো আত্মা তাছিয়াকে থামানোর চেষ্টাও করেছিল। কিন্তু সময় মতো তাছিয়া ভানুর আত্মাকে খুঁজে পায় এবং দেখা যায় ভানুর আত্মার সামনে সে কাগজটা পুড়িয়ে দেয় যেটা তান্ত্রিক তাকে দিয়েছিল। আর এভাবে তাছিয়ার সাথে ভানু এসে পড়েছিল এই জগতে। অন্যদিকে আমরা দেখতে পাই যখন এই রিচুয়াল বাস্তব জগতে চলছে তখন ফেব্রি এসে কোচুনচুনকে মেরে ফেললে এবং তাছিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এখান থেকে। কিন্তু এদিকে তখন আরান যায় কবরের দিকে, কারণ ফেব্রি একা কেন ফিরল কবরস্থান থেকে। তার মনে সন্দেহ হয়েছিল হয়তো তার মারপিট বা ঝগড়াঝাটি করেছে। আরান তো এসে দেখে এই অবস্থা, সেলিমকে মেরে অজ্ঞান করে ফেলেছে এখানে। আরান বুঝতে পারে ফেব্রি সালিমকে মারধর করেছিল প্রচুরভাবে। আরান সেলিমকে জাগিয়ে তোলে, তবে সেলিম ফিরে এসে ফেব্রিকে পিটিয়ে অচেতন করে ফেলে। তাকে তো বাইরে টেনে নিয়ে যায়। ফেব্রি এখানে চরমভাবে আহত হয়েছিল। তবে এবার দেখা যায় সেলিম ফেব্রির সঙ্গেই মিয়াহুর বিয়ে করানোর চেষ্টা করছিল। কিন্তু তখন তাছিয়া বাস্তব জগতে ফিরে এসে সেলিমকে বলে সে কি করছে, মিয়াহু শুধু ভানুর সঙ্গে বিয়ে করতে চায়, অন্য কারোর সঙ্গে নয়। অর্থাৎ মিয়াহুর উদ্দেশ্য কেবল বিয়ে করা নয়, সে তো তার ভালোবাসাকে ফিরে পেতে চায়। মানে মিয়াহু শুধু ভানুইকে বিয়ে করবে। এদিকে ফেব্রি তখনও আবার চেতনায় ফিরে আসে। ফেব্রি তো আবারও সালিমের উপর হামলা চালায়, মারধর করতে শুরু করেছিল। ঠিক তখনই একটি ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে যেন ঘরের লাইট নিভে যায়। চারিদিকে অন্ধকার। এই নিস্তব্ধতায় বোঝানো হয় তাছিয়া তখন মিয়াহুর অধীনে চলে গিয়েছিল এবং সেলিমও ভানুর আত্মার অধীনে চলে গিয়েছিল। মানে তাছিয়া সেলিম দুজনকেই ভানু এবং মিয়াহু বশ করে নিয়েছে, তাদের মধ্যে প্রবেশ করেছে। এখন তারা দুজনেই ফেব্রি থেকে তাদের বাগদান বিয়ের আংটিটা ফিরিয়ে নিয়েছিল। এরপর সবকিছু শান্ত। আরান তো পুলিশকে কল করেছিল, তবে কিছুক্ষণ পর পুলিশও এসে পড়ে এখানে। কিন্তু এখানে ফেব্রি মারা গিয়েছিল। বোঝাই যাচ্ছে তাছিয়া এবং সালিমকে বশ করে ফেব্রিকে হত্যা করেছে ভানু এবং মিয়াহু। সর্বশেষে আমরা দেখতে পাই অধিকারপ্রাপ্ত বা মিয়াহুর আত্মা এবং ভানুর আত্মা বশীভূত করেছে সালিম এবং তাছিয়াকে। তাছিয়া এবং সালিম তো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কোথাও, দেখেই তো মনে হচ্ছে তারা বশীভূত। অর্থাৎ বোঝানো হচ্ছে ভানু আর মিয়া অবশেষে একসঙ্গে হয়েছে। আর এই বন্ধনটা যা বহু বছর ধরে সম্ভব হয়নি। এখানে বোঝানো হচ্ছে তাছিয়া এবং সেলিমের দেহ নিয়ে তারা একসঙ্গে থাকবে। আমার এই মুভিটা দেখে কেন যেন মনে হচ্ছে মিয়া যেন অনেকদিন ধরে অপেক্ষা করছিল কেউ এসে তাকে মুক্তি দিক বা তার শরীর এবং তার আত্মাকে মুক্তি দিক। শেষে আমরা দেখতে পাই সে লাল প্রজাপতির পাশে একটি সাদা প্রজাপতির উপস্থিতি ছিল, যার মানে বোঝানো হচ্ছে তাছিয়া আর সেলিমের আত্মা মুক্তি পেয়েছে আর মিয়াহু আর ভানুর আত্মা তাদের দেহের ভিতরে প্রবেশ করেছে। গল্পের ভেতর মাঝে মধ্যে মনে হচ্ছিল ফেব্রি সালিমকে মারতে পারবে, কিন্তু সেটা সম্ভব হয়নি,
কারণ ভানু আর মিয়াহুর আত্মাই এই দম্পতিকে দখল করবে, কারণ তারা একে অপরকে গভীর ভালোবাসত। মনে হচ্ছে তান্ত্রিক কোচুনচেন এসে যে রিচুয়ালটা করলো তা যেন মিয়াহুর কোনো একটি মায়াবী শক্তি বলেই হয়েছে এগুলো। আর এখন এই অতি অপ্রাকৃত ঘটনার মধ্য দিয়েই তারা একত্রিত হলো। এখন আপনি হয়তো ভাবছেন জাপানি সৈন্যরা কেন তাদের উপর আক্রমণ করেছিল, কেন তাদের হত্যা করল? এর কারণ হলো ভানু আর মিয়াহুর পরিবার তখনকার সময় দেশের প্রতি অত্যন্ত নিষ্ঠাবান ছিল, দেশপ্রেমিক। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, আর জাপানি সৈন্যদের পক্ষে একটাই কথা ছিল, হয় জাপানিদের পক্ষে নতজানু হবে, না হলে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আর যখন আমরা দেখলাম ভানুকে মেরে দেওয়া হলো, তখন মিয়াও একই হেয়ার ক্লিপ দিয়ে নিজের প্রাণ কেড়ে নিয়েছিল। আর এটা তার চিরস্থায়ী ভালোবাসা আর ত্যাগের প্রতীক। আশা করছি এখন আপনাদের এই সিনেমাটির গল্প ভালোভাবে বোঝাতে পেরেছি। যদিও মানুষ মৃত্যুর পর কখনোই কোনোভাবেই ফিরে আসতে পারবেই না, তারা তো তাকে বারজাকের দুনিয়ায়। তা যদি গল্পটা বুঝে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যদিও এই মুভির গল্পটা শুরুর দিকে সাসপেন্সটা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত। তা যদি এখন এই চ্যানেলটা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে, শেয়ার করতে পারেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।